অনেকদিন পর শীতেশের সঙ্গে দেখা। বেচারা প্রচণ্ড হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলায় বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তরমুখী চলছিল। সমস্ত অফিসের সবে মাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম। পোষা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে বলে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার দিকে চেয়ে বলল, হগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গেছিলে আর একটু হলে। ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য, না বললে কিন্তু শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি, কথা অনুযায়ী সে কাজ করে। আজ শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থল খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেই দিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। 2/3 অমুক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পড়ো। বুঝলাম। তা এই রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিস করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার স্মিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনাপল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাটি বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল। ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ে ডাস্টবিনের পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যর উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম। এক দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার ওপর দিয়ে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন এই অনাধিকার প্রবেশকারীদের পানের চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার ওপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণপ্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম। অমন বাড়ি আমি জীবনে কখনো দেখিনি। ইটবার কটা পঙ্গুপ্রায় প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তোবা নবাব আলীবর্দী খাঁ আমলে
এই বাড়িটি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে আমরা ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটি কথা নেই। সূর্য পড়লে পর্যন্ত শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলকধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক এরকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরাম করে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গেই দর কষাকষি হতে লাগলো। সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই এই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের রাত প্রায় 10টা বাজলো। যেই দেখলো সেই বলল, চমৎকার। এখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আর এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রে ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? এক ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত সে ঘুমোতে পারেনি। ওই খাটের উপরেই সে শুয়েছিল। হঠাৎ তার মাঝরাতে মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল। আর খানিকক্ষণ পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে তার সারা ঘরময় যেন গম গম করছে। দেয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে ও আলো জ্বালল। না, সব কিছু নিস্তব্ধ, নিথর, কোথাও একটু শব্দ নেই। ও আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেভালো না। ভোররাত্রে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলামই তো তোমায়,
প্রথমেই ও খাট কিনে কাজ নেই, যেমন তোমার রোখা, এইবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না, এই হতভাগ্য খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো ওই নিয়ে, আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাত্রে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে। দেখি ওর গলদ কোথায়। আর আমার আপিস? পাগল, কালকে যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করিবার জন্য সন্ধেবেলায় তাদের বাড়িতে গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল। আনন্দে সে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গণ্ডগোল হয়নি তো? দিনের বেলায় গণ্ডগোল হবার তো কোনো কারণই নেই। সতীশের মা বল, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদি শুনেছে। সতীশ বলল, বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে, আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটি টিপে দিল। ওদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। তার মনে হলো কে যেন বাইরের বারান্দা দিয়ে চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট। আমার সারা শরীরে ঢোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তেই বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ। সতীশ ভয় ধর্মর করে উঠে বসল। ব্যাপার কি খগেন, ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও, যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পেরেছি। যাক, তোমায় আর জাগতে হবে না, তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সীতেশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউই একটি কথাও কইলাম না। আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে একদৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল। হলো কে যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি মেরে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো টক করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি আমার জীবনে কাউকে হাসতে দেখিনি।
হাসি যেন আর শেষই হতে চায় না। সে কি বিকট হাসির শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে এসে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপরে ফেলল। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিক দিয়ে জানালার ধারে বসে আত্মকণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নায় কোনো ভাষা খুঁজে পেলাম না। কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের ওপর গিয়ে সেই বিলাপধ্বনি আর নল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবাধ্য ভাষার সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরাও যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের ওপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না। কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি করা শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন চারিদিক থেকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটা কিছু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে কি যে হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটি দ্বীপ জ্বলছে। ঘরের মেঝের ওপর দিয়ে একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগাক্রান্ত মুখখানা দেখে আমার বড্ড দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 বোন। মস্ত একটা টোলের ওপরে সে বসে ঢুলছিল। তার পাশেই আমাদের সেই খাটটা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটা বিকট একটা হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দে তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামীকে ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁপতে কাঁপতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। সে আর উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। আমি যখন জ্ঞান ফিরলাম দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটা দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুইজনই সদর দরজার কাছে এসে মাটিতে লুটে পড়ে গিয়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন।
টাকা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমার মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বলল, গিয়ে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা। খাট বিক্রয়ের একটা বিজ্ঞাপন দেয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রয় হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝখান থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিডিয়েই দিতে হতো। মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে, একটু খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনও সেই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে আর কাউকে ওর উপর শুতে দেবে না বলে?